আসসালামু আলাইকুম। আমরা করব যার আজকের পর্বে তোমাদের সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। পুরো অনুষ্ঠান জুড়ে তোমাদের সঙ্গে আছি আমি শেখ তানভীর রহমান। প্রতি পর্বের মতো এ পর্বেও শুরুতেই জানিয়ে দিচ্ছি এ সপ্তাহের সংবাদ শিরোনামগুলো। ডেঙ্গুর প্রকোপে আতঙ্কিত নগরবাসী। দেশ জুড়ে শিশু কিশোর ও তরুণদের মধ্যে বেড়েছে হতাশা ও চাপ, ফলশ্রুতিতে আত্মহত্যা। অতিরিক্ত পরীক্ষার চাপে উদ্বিগ্ন শিক্ষার্থীরা। এবারে বিস্তারিত। শিশু নির্যাতনের ঘটনায় আমরা কি ক্রমেই অভ্যস্ত হয়ে উঠছি? দেশের বিভিন্ন প্রান্তে প্রতিনিয়ত বাড়ছে এ ধরনের নৃশংসতা। চলতি বছরের প্রথম 9 মাসে নির্যাতনের সংখ্যা প্রায় গত বছরের সমান হয়ে দাঁড়িয়েছে। কিন্তু দুঃখজনক বিষয় হলো প্রতিরোধে কার্যকর পদক্ষেপ এখনো দৃশ্যমান নয়। ফলে সমাজ প্রতিনিয়ত ভয়াবহ এক সংকটের দিকে ধাবিত হচ্ছে। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছে মোহাম্মদ মোবারক হোসেন। শিশু নির্যাতন এমন একটি শব্দ যা প্রতিদিনের পত্রিকার পাতা কিংবা অনলাইন পোর্টালের শিরোনাম, সবখানেই যেন নিয়মিত হয়ে উঠেছে। কোথাও পারিবারিক কলহের বলি হচ্ছে শিশু, কোথাও আবার স্কুল কিংবা কর্মস্থলে নির্যাতনের শিকার হচ্ছে অপ্রাপ্তবয়স্করা। বাংলাদেশ মহিলা পরিষদের প্রকাশিত বিগত কয়েক বছরের তথ্য ভয়াবহ। 2023 সালে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে 2937টি। 2024 সালে এই সংখ্যা দাঁড়ায় 2525-এ। আর চলতি বছরের প্রথম 6 মাসেই ঘটেছে 1555টি ঘটনা, যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ হারে বাড়ছে। কন্যা শিশুরা ধর্ষণ, দলবদ্ধ ধর্ষণ, যৌন হয়রানিসহ অন্যান্য বিভিন্ন নির্যাতনের শিকার হচ্ছে। এছাড়াও কন্যা ও নারীর নির্যাতন চিত্র 2024 যথেষ্ট উদ্বেগজনক। বিশেষ করে দলবদ্ধ ধর্ষণের শিকার শিশুদের মধ্যে বেশিরভাগের বয়স মাত্র 10 থেকে 15 বছর। সংশ্লিষ্টরা বলছেন, সমাজে চলমান পুরুষতান্ত্রিক প্রভাব এ ধরনের অপকর্মের অন্যতম একটি কারণ। বিশ্লেষণে আমরা বুঝতে পারি যে শিশুরা বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে যৌন নির্যাতনের শিকার হচ্ছে। তো সেই যৌন নির্যাতনের শিকারের সংখ্যাটাই সবচেয়ে বেশি, নারীদের তুলনায় শিশুরাই বেশি নির্যাতনের শিকার হচ্ছে। এবং এটা অন্যতম একটি কারণ আমরা বলতে পারি হচ্ছে যে নারী ও কন্যার প্রতি যে দৃষ্টিভঙ্গি আমাদের সমাজে বিরাজমান, একটা অধস্তন দৃষ্টিভঙ্গি, একটা পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি থেকেই হচ্ছে তারা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হচ্ছে। তাছাড়াও সেই সাথে জনসচেতনতার একটা অভাব রয়েছে, বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রিতা রয়েছে, সেই বিষয়গুলো অনেকাংশে দায়ী শিশু নির্যাতনের বৃদ্ধির ক্ষেত্রে। তাদের মতে, এরূপ ঘটনা ঘটলে ভীত না হয়ে দ্রুত আইনের সাহায্য নেওয়া উচিত। অন্যদিকে এই অপরাধ বন্ধ করতে প্রশাসনের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের বড় ভূমিকা রয়েছে বলেও মনে করেন তিনি। ঘটনাটা হচ্ছে ধামাচাপা দিতে চাই, লুকায় রাখতে চাই। প্রাথমিকভাবে আমরা বলবো যে সেই ঘটনাটা হচ্ছে প্রকাশ করা, আইনি সহায়তা নেওয়া। এবং একটি শিশু যখন হচ্ছে নির্যাতনের শিকার হয়, তার বয়সটা কম থাকে, তার জীবনটা শুরু করার আগেই সে একটা ট্রমার মধ্যে দিয়ে চলে যায় এই নির্যাতনটার কারণে। তো তখন যেটা সর্বোপরি প্রথম যেটা করা উচিত, পরিবারের পক্ষ থেকে হোক, আমাদের সমাজের পক্ষ থেকে হোক, তাদের হচ্ছে মেন্টাল যে সাপোর্টটা দেওয়া, তাদের ট্রমাটা কাটিয়ে ওঠার জন্য মানসিক যে অবস্থাটা সেটা স্থিতিশীল করা, তাদেরকে কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা, সেই জিনিসটা আমাদের করা উচিত আমি মনে করি প্রথমে। দ্বিতীয়ত হচ্ছে পরিবার থেকে অবশ্যই আইনি যে সহায়তা আছে সেটা নেওয়া। প্রতিনিয়ত শিশুদের ওপর নির্যাতন আমাদের সমাজকে ভয়াবহ সংকটের দিকে ঠেলে দিচ্ছে। তবে স্বস্তির বিষয় হচ্ছে, ধীরগতিতে হলেও আইনি পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে। বন্ধ হোক শিশু নির্যাতন, ভালো থাকুক প্রতিটি শিশু। মোহাম্মদ মোবারক হোসেন, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। কোনোভাবেই কমানো যাচ্ছে না ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন রোগী, যার প্রধান একটি অংশ শিশু কিশোর। এডিস মশা রোধে এখন থেকে গ্রহণ করতে হবে যথাযথ পদক্ষেপ, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত দেখুন এবারের প্রতিবেদনে। ডেঙ্গুর প্রকোপ কমছে না কোনোভাবেই। বছরের এই শেষের দিকের সময় এসেও নিয়ন্ত্রণে আসছে না এডিস মশার আনাগোনা। হাসপাতালগুলোতে প্রত্যেক দিনই বাড়ছে রোগীর চাপ, যার মধ্যে বড় একটি অংশ শিশু কিশোর। নাম কি তোমার? দীপ্ত। কতদিন ধরে তুমি এখানে আছো? আজকে 4 দিন। প্রথমে অনেক জ্বর আসছে, অনেক জ্বর গায়ে, তারপরে এখানে নিয়ে আসছে পরে ভর্তি করছে, পরে অ্যান্টিবায়োটিক দিচ্ছে, 4টা করে ইঞ্জেকশন চলছে, স্যালাইন চলছে। এখন গায়ে র্যাশও উঠছে শরীরের মধ্যে। আমার মাথা ব্যথা করছিল, শরীর ব্যথা করছিল, ঘুমি ভাব পাইছিল,
আর জ্বর হলো 104 আসছিল। মাথা মতো দাঁড়া করাইতে পারে না, পেট হাত পাও ব্যথা করে, পেট জ্বলে, মানে ছটপট করছি। পরে 4 দিন ধরে এই অবস্থা ছিল, পরে 5 দিনের দিন মেডিকেল নিয়ে এসেছি, মানে এলাকার থেকে ওষুধ খাওয়াইছি, কমে নেই। গত সপ্তাহের তথ্য ঘাটলে দেখা যায় পুরো সপ্তাহ জুড়ে আক্রান্ত ছাড়িয়েছে 1000-এরও বেশি, মৃত্যুবরণ করেছে 15 জনেরও অধিক। আচ্ছা, এখন প্রতিদিন দেখা যাচ্ছে 10 থেকে 15টা রোগী আমরা প্রায় পাচ্ছি আর কি, যেটা আগে একটু কম ছিল, কিন্তু ইদানিং বিশেষ করে দেখা যাচ্ছে গত 1 থেকে 2 সপ্তাহ ধরে ডেঙ্গুর যে প্রকোপ সেটা কিন্তু বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ঢাকা শহর, আগে দেখা যাচ্ছে যে ঢাকার বাইরে থেকে অনেক রোগী আসছে, কিন্তু গত 2 সপ্তাহ ধরে দেখা যাচ্ছে ঢাকার ভেতরে রোগী আমরা কিন্তু অনেক পাচ্ছি। তবে ডেঙ্গু আক্রান্ত হওয়ার মুহূর্ত থেকে অনুসরণ করতে হবে নির্দিষ্ট কিছু নিয়ম, বিশেষ করে শিশু কিশোরদের। তাহলে খুব দ্রুত সময়ের মধ্যেই ফিরে পাওয়া সম্ভব আগের স্বাস্থ্য। এবং কোনো উপসর্গ দেখা দিলেই দ্রুত যোগাযোগ করতে হবে নিকটস্থ চিকিৎসকের সঙ্গে। বড় ছোট সকলের কিন্তু দায়িত্ব রয়েছে এটা প্রতিরোধ করার। প্রথমত হচ্ছে যে একটা সামগ্রিকভাবে বা জাতীয়ভাবে কি করা উচিত, মশক নিধন যে ব্যবস্থাপনা রয়েছে সেগুলোর আরেকটু বেশি জোরদার করতে হবে। চারিদিকে যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা সেটা করতে হবে, কিন্তু আমরা সরকারের প্রতি বা সিটি কর্পোরেশনের উপর নির্ভর করে থাকলে তো হবে না। আমার বাড়ির ভেতরের এবং বাড়ির চারপাশ পরিষ্কার করার দায়িত্ব কিন্তু আমার নিজেদের। ডেঙ্গু একটি প্রতিরোধমূলক ব্যবস্থা, যা কিছু নিয়মতান্ত্রিক রীতি অনুসরণের মাধ্যমে খুব সহজে নিঃসরণ করা সম্ভব। তাই তো প্রয়োজন সচেতনতা। শেখ তানভীর রহমান, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। দেশজুড়ে শিশু ও কিশোরদের মধ্যে বাড়ছে মানসিক চাপ ও হতাশা। পরিণতিতে অল্প বয়সেই তারা ঝুঁকে পড়ছে আত্মহত্যার মতো ভয়াবহ সিদ্ধান্তের দিকে। বাংলাদেশে প্রতিদিন গড়ে 56 জন মানুষ আত্মহত্যা করছে। বিশেষ করে কিশোর, তরুণ এবং নারীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা তুলনামূলক বেশি। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছে আফরিন আক্তার। শিশু ও কিশোর বয়স আনন্দ উল্লাস ও স্বপ্ন দেখার সময়, কিন্তু বাস্তবতায় অনেকের জীবনেই জায়গা করে নিচ্ছে চাপ, ভয়, একাকিত্ব আর হতাশা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী আত্মহত্যাকারীদের প্রায় 90%ই কোনো না কোনো মানসিক সমস্যায় ভুগছিলেন। বাংলাদেশে কিশোর তরুণদের আত্মহত্যার প্রবণতা প্রায় 66%। প্রতিদিন গড়ে 56 জন আত্মহত্যা করছেন, যার মধ্যে নারীদের সংখ্যা তুলনামূলকভাবে বেশি। প্রথমত তো আমাদের একটা তারুণ্য শেষ হয় এবং যৌবনের শুরু হয়, তো এই বয়সটাতে তো আসলে মানে মানুষের যে অভিজ্ঞতা আমরা বলে থাকি সেটা একটু কমই থাকে বলা চলে। আর মানুষ খুবই মানে ভুল ডিসিশনের প্রতি আসলে কি বলবো যে ভুল ডিসিশনের পথে পা বাড়ায়, যার জন্য আসলে এই মানে সুইসাইডাল কেসগুলো আমরা বেশি দেখে থাকি। এই বয়সটাতে আসলে মানুষ অ্যাংজাইটি, ডিপ্রেশন, অ্যাটাক এগুলো ফিল করে বেশি। আর এই বয়সে আসলে ইমোশনালিও মানুষ অনেক ভালনারেবল থাকে। সবসময় আমরা একটা প্রত্যাশার চাপ নিয়ে বড় হয়েছি, যে আমরা যখন মানে স্টুডেন্ট লাইফে ছিলাম, মানে যখন হচ্ছে মানে আমরা কিন্ডারগার্টেনে ছিলাম বা হাই স্কুলে ছিলাম, কলেজে ছিলাম, আমাদের সবসময় প্রেশার দেওয়া হতো যে পরিবার থেকে যে আমাকে হচ্ছে ভালো করতে হবে। লাইক এসএসসি বলেন, এইচএসসি বলেন, বাবা মার একটা ভরসা থাকে, বসার জায়গা থাকে, এক্সপেকটেশন জায়গা থাকে। ওই জায়গাটা আসলে মূলত একটা প্রেশার ক্রিয়েট করে আমাদের উপর। ইভেন আমাদের আত্মীয় স্বজন বলেন, ওই জায়গাটা যখন ফুলফিল করতে না পারি তখন একটা স্বাভাবিক একটা হতাশা কাজ করে। ওখান থেকে আমাদের একটা এই ধরনের অ্যাটেম্পটগুলো তৈরি হয়। সমাজ বিশেষজ্ঞরা বলছেন, শুধু পরিবারের উপর দায় চাপালে হবে না, সমাজকেও এই বিষয়ে দায়বদ্ধ হতে হবে। স্কুলে নিয়মিত কাউন্সিলিং চালু করতে হবে। একদিকে মানসিক অবসাদ, মানসিক কোনো ধরনের সমস্যা, চাপ, আর সেটা শিক্ষা হতে পারে, জব মার্কেট হতে পারে, এস্টাবলিশমেন্ট, রিলেশনশিপস, আর আরেকটা ব্যাপার হচ্ছে সোশ্যাল স্ট্যাবিলিটি তাদের জন্য। কোনোটাই আসলে সমাধান হচ্ছে না সামাজিক অবস্থান থেকে। রাষ্ট্র বলি, আমাদের নীতি নির্ধারকরা যারা আছেন, অথবা আমাদের যে সোশ্যাল কন্ডিশন আছে, সোশ্যাল ইনস্টিটিউশনসগুলো আছে, সেখানে তাদের নিডটাকে আসলে অ্যাড্রেস করা যাচ্ছে কিনা। আমরা দেখছি এই মুহূর্তে ছাত্রদের, তাদের কাছেও একটা গ্রেডস নিয়ে চলে যাওয়াটা ইম্পর্ট্যান্ট। আমরাও অনেক বেশি গ্রেড বেসড হয়ে যাচ্ছে, সেটা স্কুল থেকে শুরু হচ্ছে। কিন্তু আমার কাছে মনে হয় যে তাদের অ্যাপটিটিউড, তাদের অ্যাটিটিউড, তাদের স্কিল অনুযায়ী তাদেরকে সাপোর্ট প্রোভাইড করে ডেভেলপমেন্টের দিকে এগিয়ে নিয়ে যাওয়াটা খুব জরুরি। মনোবিজ্ঞানীরা মনে করছেন, আত্মহত্যা একটি সাইলেন্ট প্যান্ডেমিক আকারে ছড়িয়ে পড়ছে সারা দেশে। আত্মহত্যা কোনো সমাধান নয়, এটি প্রতিরোধযোগ্য। বাংলাদেশে যত ধরনের মানসিক স্বাস্থ্য সমস্যা আছে তার মধ্যে বিষণ্ণতার হার সবচেয়ে বেশি। ইয়াং পপুলেশন কেন আত্মহত্যা করছে, এবং দেখা যাচ্ছে যে স্কুলের ছাত্রছাত্রীরাও আত্মহত্যা করছে। অনেকগুলো কারণের মধ্যে একটা বড় কারণ এসেছে যে অভিমান, পরিবারের সাথে অভিমান। পড়াশোনার চাপটা একটা অসুস্থ পর্যায়ে চলে গেছে। কীরকম, জিপিএ 5 পাওয়ার একটা তীব্র আকাঙ্ক্ষা, এবং এটা না পেলে যে ভয়াবহ একটা বিপর্যয় পরিবারের মনে করছে, সেটা একটা বিষয়।
আমরা এটাও দেখতে পাচ্ছি খুব কমন, যেটা হলো রোমান্টিক রিলেশনশিপের ব্যর্থতা। দেন আরেকটা বিষয় এসেছে যে তরুণদের ক্ষেত্রে আত্মহত্যার একটা বড় কারণ হচ্ছে আর্থিক বিষয়টাও কাজ করেছে। তারা পড়াশোনা করছে কিন্তু তারা জানে না তারা ভালো চাকরি পাবে কিনা, তাদের পরিবারকে সাপোর্ট করতে পারবে কিনা, এবং তারা যখন ব্যর্থ হচ্ছে এবং ব্যর্থ হওয়ার পরে অন্যদের সাথে যখন তাদের কম্প্যারিজন করা হচ্ছে, যেটা খুব কমন আমাদের দেশের কালচারে, তখন তারা কিন্তু মনে করছে যে আমি যোগ্য ব্যক্তি না, আমি ছোট একজন মানুষ, আমার উপর পরিবার যে ভরসা রেখেছে, আমি ব্যর্থ হয়েছি, আমাকে আত্মহত্যা করতে হবে। সচেতনতা, মানসিক স্বাস্থ্যসেবা সহজলভ্য করা এবং সামাজিক কুসংস্কার ভাঙলে অনেকটা কমানো সম্ভব আত্মহত্যার হার। প্রতিরোধটা আসলে সামগ্রিকভাবে আসতে হবে, সরকারি পর্যায় থেকে শুরু করে বেসরকারি পর্যায়ে, বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ সবার মিলে এটা প্রতিরোধের বিষয়। সরকারকে কিছু দিক নির্দেশনা ঠিক করতে হবে। স্কুল, কলেজ, মাদ্রাসা এবং শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়গুলোতে কিছু নীতিমালা তৈরি করতে হবে আত্মহত্যা প্রতিরোধের জন্য। যারা শিক্ষকতা পেশায় আছেন এসব প্রতিষ্ঠানে, তাদেরকে ট্রমা ইনফর্মড কেয়ার বিষয়ে বা ট্রমা ইনফর্মড এডুকেশন বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার বিষয় আছে। এই প্রশিক্ষণের মাধ্যমে তারা কিন্তু আত্মহত্যার ঝুঁকিতে আছে এমন ব্যক্তিদেরকে, এমন শিশু কিশোরদেরকে চিহ্নিত করতে পারবেন এবং তাদের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করতে পারবেন। সময়মতো সঠিক যত্ন ও সহানুভূতি দিলে রক্ষা করা সম্ভব হাজারো প্রাণ। তাই মানসিক স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দিতে হবে পরিবার থেকে শুরু করে পুরো সমাজে। আফরিন আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। ধীরে ধীরে পরিবেশে কমছে গাছের সংখ্যা, হারাচ্ছে বনভূমি, ধস নামছে পরিবেশের স্বাভাবিক কার্যক্রমে। সংশ্লিষ্টরা বলছেন, সুস্থ স্বাভাবিক দেহ এবং পরিবেশের ভারসাম্য রক্ষার্থে এ সকল বিষয়গুলো নিয়ে এখনই যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। তা না হলে সামনের দিনগুলো হতে পারে আরও ভয়াবহ। বিস্তারিত দেখুন তামিম আহমেদ বৃন্তর প্রতিবেদনে। মানব জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে গাছ। যে জিনিস ছাড়া 10-20 মিনিট বেঁচে থাকা সম্ভব নয়, সেই শ্বাসকার্যের প্রক্রিয়া অর্থাৎ অক্সিজেন সরবরাহ করে থাকে উদ্ভিদ। তবে দিনকে দিন গাছের প্রতি যেমন আগ্রহ কমতে শুরু করেছে মানুষের, তেমনি কমছে গাছের পরিমাণও। এখন বেতন বিক্রি বেশি ভালো না, বহুত খারাপ অবস্থা চলতেছে। কোনোদিন বনি হয়, কোনোদিন বনি হয় না। 500-600 আগে বেচা কিনে একটু ভালো হইতো। যেগুলো ছুটি হইলে বাচ্চা কাচ্চারা নিত, তার মা বাবারা নিত 2-4টা, বা ছেলেমেয়েরাও নিত। এখন খুবই কম, এখনো আসে একটু কম আর কি। হ্যাঁ, এখনো আসে আর কি, না আসে তখন বিভিন্ন জায়গায় গেছে গা। একটি সুস্থ পরিবেশের জন্য প্রয়োজন প্রায় 25% বনভূমি। বাংলাদেশে যা কমতে কমতে নেমে এসেছে প্রায় 8 থেকে 12% কাছাকাছিতে। তবে সবুজ পরিবেশ সবচেয়ে বেশি উপকারে আসে শিশু কিশোরদের। উদ্ভিদ কম মানেই অস্বাস্থ্যকর বাতাস, অস্বাস্থ্যকর পরিবেশ, যা সবচেয়ে বেশি ক্ষতি সাধন করে শিশু কিশোরদের। যখন গাছ কমে যায় তখন এই দূষণের পরিমাণ যখন বৃদ্ধি পায়, তখন শিশুরা এতে আক্রান্ত হয় বেশি, এবং শিশুদের ক্ষেত্রে নানা রকমের রোগের প্রাদুর্ভাব তৈরি হয়। যে এলাকায় পরিবেশ ভালো থাকে না এবং যে এলাকায় বৃক্ষের উপস্থিতি কম থাকে, এবং যেখানে আবার সবুজের পরিমাণ বৃদ্ধি পায়, যেখানে উদ্ভিদের পরিমাণ বেশি থাকে, সেখানে শিশুদের বেড়ে ওঠাটা সহজ হয়ে যায়। এবং শিশুদের ছোটোবেলা থেকে যে মনোদৈহিক যে বিকাশ রয়েছে বা মনস্তাত্ত্বিক যে বিকাশ রয়েছে, সেটি যখন তারা সবুজের সাথে, গাছের সাথে, বৃক্ষের সাথে এবং অন্যান্য প্রাকৃতিক যে পরিবেশ রয়েছে তার সাথে থাকে, সেটি সুষ্ঠুভাবে বিকশিত হয়। ফলে আমাদেরকে শিশুদের সুন্দর বিকাশের জন্য এবং আগামীর ভবিষ্যৎকে আমরা সুন্দরভাবে গড়ে ওঠার জন্য শিশুদেরকে বৃক্ষের কাছাকাছি রাখা উচিত, এবং সেই বৃক্ষের সংস্থাপন করা, অর্থাৎ পর্যাপ্ত বৃক্ষ নিশ্চিত করা আমাদের সকলেরই একটি দায়িত্ব। রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টার RDRC এর এক রিপোর্ট বলছে, গত কয়েক বছরে গাছ কাটা পড়েছে প্রায় 10 লক্ষেরও বেশি। তেমনি পশু পাখির আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হয় উদ্ভিদের এই প্রজাতিগুলো। আমাদের জাতিসংঘের হিসাব মতো আমাদের মিনিমাম আমাদের টোটাল এরিয়ার 25% বনভূমি থাকার কথা, কিন্তু আমাদের কোনো হিসাবে 12.5%, কোনো হিসাবে 15.5%। আসলে কোনটা যে হিসাব ঠিক আমরা এখনও নিজেরা জানি না। তার মানে আমাদের নাই। এই যে না থাকাতে আমাদের নানা ধরনের সমস্যা হচ্ছে। আমাদের অসময় বন্যা হচ্ছে, অসময় গরম লাগতেছে, অসময় সমুদ্রের তাপমাত্রা, সমুদ্রের ঝড় আসতেছে, নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে। এগুলো আমাদের পরিবেশের ইমব্যালেন্স তৈরি করতেছে। ওই ইমব্যালেন্সের কারণে তো আমাদের সভ্যতা লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে।
এই যে 12% 15% গাছ আছে এর ভিতর 10%-এর মতো কাভার হচ্ছে বিদেশি গাছের, যেগুলোর সাথে আমাদের দেশের পরিবেশের কোনো সম্পর্ক নাই, পশু পাখির কোনো সম্পর্ক নাই, কারো কোনো সম্পর্ক নাই। সুস্থ জীবনের জন্য প্রয়োজন সুন্দর স্বাভাবিক পরিবেশ। তাই মানুষকে যেমন হতে হবে সচেতন, তেমনি সংশ্লিষ্টদেরও গ্রহণ করতে হবে পরিবেশ রক্ষার কঠোর পদক্ষেপ। তামিম আহমেদ বৃন্ত, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা। অতিরিক্ত পরীক্ষার চাপ ক্রমশ বেড়েই চলেছে দেশের স্কুল কলেজের শিক্ষার্থীদের উপর। বিশেষজ্ঞরা বলছেন, এই চাপ কেবল শিক্ষাগত ফলাফলের উপরেই প্রভাব ফেলছে না, বরং মানসিক স্বাস্থ্যেও ফেলছে গুরুতর প্রভাব। উদ্বেগ, অনিদ্রা ও ক্লান্তি যেন শিশু কিশোরদের নিত্যসঙ্গী হয়ে উঠেছে। বিস্তারিত দেখুন তাসকিয়া আহমেদ চিন্তার রিপোর্টে। শুধু পরীক্ষার খাতায় নয়, শিশুদের মাথায় এখন চাপের পাহাড়। প্রতিদিনের ক্লাস, কোচিং, মডেল টেস্ট, আবার ফাইনাল পরীক্ষার প্রস্তুতি, সব মিলিয়ে ছোট বড় শিক্ষার্থীদের জীবন যেন এক অদৃশ্য প্রতিযোগিতার দৌড়ে বন্দী। শিক্ষার্থীরা বলছেন, বারবার পরীক্ষা দিতে হচ্ছে, প্রিপারেশন নেয়ার চাপ অনেক বেশি। কি কি পরীক্ষা দিতে হয় তোমার? সিটি, হাফ ইয়ারলি, ফাইনাল। কোন ক্লাসে পড়ো? 2তে। তোমার ক্লাসে পরীক্ষা হয়? হ্যাঁ। কি কি পরীক্ষা দিতে হয়? বাংলা, ইংলিশ, ম্যাথ, সায়েন্স, এসএসবি। পরীক্ষা নেওয়া ভালো, কিন্তু মানে আপনার বেশি প্রেশার হয়ে যাচ্ছে। আমাদের উচিত একদিনে 2টা পরীক্ষা নেওয়া, ইউনিটগুলো একটু কমিয়ে দেওয়া। কিছু কিছু মা বাবা চিন্তিত সন্তানকে নিয়ে, আবার কারো কাছে পরীক্ষা যেন ইতিবাচক সন্তানকে ভবিষ্যতে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে। জনগণ একটা ইতিবাচক আছে, প্রেশার হয়ে যায়। যখন আমার বাচ্চা এখন কেজিতে পড়তেছে, তো দেখা যায় সিটি, আবার দেখা যায় পরের সপ্তাহ আবারও এক্সাম, তো এগুলো একটা প্রেশার হয় আসে। বাচ্চা ভালো হয় পরীক্ষা নিলে, তো ভালো চাপ দেয়। হ্যাঁ, ভালো হয়। এটা কেন মনে করছে? ভালো হচ্ছে, যত চাপ হবে ততই তো পড়ার চাপটা হয়, এই জন্য আমি বলছি। মানে পড়াশোনা তখন ভালো করে বাচ্চারা মানে সিনসিয়ারলি পড়ে, আর রেজাল্ট হলে বাচ্চারা ফার্স্ট হওয়ার বা ভালো রেজাল্ট করার চেষ্টা করে এক্সাম হলে। শুধু পরিবার নয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও এই বিষয়ে এগিয়ে আসতে হবে। এখন তো আগের ধারায় আমরা মোটামুটি অর্ধবার্ষিক পরীক্ষা, স্কুলে যেমন বার্ষিক পরীক্ষা, হ্যাঁ, এই সিটি পরীক্ষাগুলো হচ্ছে। সিটি পরীক্ষাগুলো যদি ওরা চাপ মনে করে, একটু আমরা শিক্ষকরা হয়তো চাপ কমানোর জন্য সিটি পরীক্ষাগুলো একটু কম নিতে পারি। 3টা যেখানে না, একটা টার্মের মধ্যে 2টা বা 3টা, সেখানে একটু একটা কমিয়ে দিয়ে 2টা বা 1টা করা যেতে পারে। যে মাউসি থেকে যে নির্দেশনা আসে, বিশেষ করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, একবারে ডেট শিডিউল উল্লেখ করে কোন দিন প্রিটেস্ট নিতে হবে, কোন দিন অর্ধবার্ষিক নিতে হবে, এটা বাংলাদেশের সকল স্কুল কলেজেই মোটামুটি ফলো করা হয়। কম বেশি হয়তো 2-1 দিন হতে পারে, কিন্তু ওই আলোকেই করতে হয়। বিশেষজ্ঞরা বলছেন, মূল্যায়ন হতে হবে হাসি খুশিভাবে, মানসিক চাপ দিয়ে নয়। শিক্ষার্থী চাই, আমরা পরীক্ষার্থী চাই না। কিন্তু এখন অ্যাটিটিউড এমন হয়ে গেছে যে কেউ আর শিক্ষার্থী নাই, সবাই পরীক্ষার্থী হয়ে গেছে। অথচ আমাদের হওয়ার কথা ছিল শেখা, মূল বিষয়টা হওয়া দরকার ছিল শেখা। কি শিখবে, কিভাবে শিখবে। এখন এই শিক্ষণটা যদি আনন্দদায়ক হয় এবং পরীক্ষাটা যদি, অর্থাৎ অ্যাসেসমেন্টটা যদি আমরা আনন্দদায়ক না হয়, তাহলে শিক্ষার্থীর উপর চাপ পড়বেই। এবং আমাদের যে বিদ্যমান যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থায় হয়ে গেছে পরীক্ষা কেন্দ্রিক। দীর্ঘমেয়াদী এই চাপ শিশুদের মধ্যে উদ্বেগ, হতাশা, এমনকি মানসিক চাপ সৃষ্টি করে। এখন তাই বলে কি মূল্যায়ন থাকবে না, পরীক্ষা থাকবে না? থাকবে। কিভাবে থাকবে? যেই পরিমাণে ঘন ঘন নেওয়া হচ্ছে সেগুলো থাকবে না। যেমন মজা করেও কিন্তু পরীক্ষা নেওয়া যায়। যেমন একটা অ্যাপ্রোচ যে আজকে আমরা একটা সাধারণ জ্ঞানের একটা অনুষ্ঠান করব, ঠিক আছে? তো এখন আমরা একটা কুইজের অনুষ্ঠান করব, একটা ডিবেট করব আমরা, ঠিক আছে? আমরা একটা বক্তৃতা প্রতিযোগিতা করব। অর্থাৎ বিভিন্নভাবে আনন্দের মাধ্যমে দেখবা যে শিক্ষার্থীরা খুব আনন্দের সাথে, আগ্রহের সাথে সেটা অ্যাটেন্ড করতেছে। ওইটা অবজার্ভ করেই টিচাররা তাকে অ্যাসেস করে ফেলবে, ঠিক আছে? না করে একবারে খাতাপত্র নিয়ে আসো, তোমাদের কিন্তু পরীক্ষা হবে। এবং শিক্ষকরা অনেক সময় ভয় দেখায়, ঠিক আছে, যে পরীক্ষা হবে। আবার গার্ডিয়ানরাও একদম হ্যাঁ পরীক্ষা, না খাওয়া বন্ধ। মানে এই পরীক্ষা ভীতি থেকে বের হওয়া লাগবে। পরীক্ষার চাপ কমিয়ে একটি সুন্দর ও ভারসাম্যপূর্ণ শিক্ষা জীবন নিশ্চিত করাই এখন সময়ের দাবি। ঘন ঘন পরীক্ষার কারণে মানসিক চাপে পড়ছে শিক্ষার্থীরা। প্রতি মাসেই বিভিন্ন কুইজ, ক্লাস, টেস্ট ও টার্ম পরীক্ষার চাপ সামলাতে গিয়ে তারা হয়ে উঠছে উদ্বিগ্ন ও ক্লান্ত। বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত পরীক্ষা শিক্ষার্থীদের শেখার আগ্রহ কমিয়ে দিচ্ছে। চিন্তা আহমেদ, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা। গত 18 সেপ্টেম্বর দিনাজপুরের উপশহরে তফিউদ্দিন মেমোরিয়াল হাই স্কুলে আয়োজন করা হয় বর্ষা উৎসব উদযাপন।
ও জাতীয় সঙ্গীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে বর্ণাঢ্য ও প্রাণবন্ত। শিক্ষকরা জানান, এমন আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি দেশপ্রেম ও সামাজিক সচেতনতা গড়ে তুলতে সহায়ক হবে। অনুষ্ঠানটা আসলে আমাদের বিদ্যালয়ে প্রথম নতুন হিসেবে আমরা যতটুকু ম্যানেজমেন্ট করতে পারছি সেই হিসেবে মোটামুটি ভালোই। অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের সৃজনশীল দেয়াল চিত্র সকলকে মুগ্ধ করে। তাদের চিত্রকর্মে উঠে আসে জলবায়ু পরিবর্তন ও সবুজ পৃথিবী গড়ার বার্তা। জাতীয় সঙ্গীতের উচ্চারণের প্রচেষ্টা নিয়েছে, মনে করি এটা খুব ভালো। বর্ষার আনন্দ আর সৃজনশীলতার মিলনবন্ধনে জমে ওঠা এই আয়োজনে শিক্ষার্থীদের মনে জাগিয়েছে নতুন উদ্দীপনা। এই বর্ষের অনুষ্ঠানে তফিউদ্দিন মেমোরিয়াল হাই স্কুল থেকে আমি লুৎফিয়া ইসলাম রামিন, আমরা করব জয় এটিএন বাংলায় দিনাজপুর। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজধানীর মন্দিরগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমার কাঠামো প্রায় সম্পূর্ণ, বাকি শুধু রং তুলির শেষ ছোঁয়া। আগামী রোববার মহালয়ার মধ্য দিয়ে শুরু হবে দেবীর আগমনী ধ্বনি। 28 সেপ্টেম্বর ষষ্ঠী পূজা আর 2 অক্টোবর বিসর্জনের মধ্য দিয়ে মা দুর্গার বিদায়ে শেষ হবে এ উৎসব। বিস্তারিত দেখুন এবারের প্রতিবেদনে। শুরু হতে চলেছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। তাই রাজধানীর বিভিন্ন মন্দির সহ দেশের সকল পূজা মণ্ডপগুলোতে চলছে দেবীর সাজসজ্জার কাজ। মা দুর্গার কৈলাস পর্বত থেকে সন্তান সন্ততিদের মধ্যে মর্তে আসার উল্লাস সকল ভক্তের মাঝে। এবারে দেবী আসবেন গজে করে এবং ভক্তদের মধ্যে বিলিয়ে দিবেন শস্য সফল বসুন্ধরা। তাই মা দুর্গার আগমনের জন্য অধীর আগ্রহে বসে আছেন ভক্তরা। সবথেকে বড় উৎসব, তো আমরা আশা রাখি দুর্গা মা এবার দেশ জাতি সবার উদ্দেশ্যে যেন মঙ্গল বয়ে নিয়ে আসে এবং সুষ্ঠু সুন্দরভাবে যেন পূজাটা উদযাপন হয়। এবছর পূজা অনেক জাঁকজমন্য হবে এবং অনেক সুন্দর হবে, আমরা অনেক প্রত্যাশা করছি। পূজার আয়োজন ভালোই, দেখলাম যে শেষ মুহূর্তে সব কিছু সুন্দরভাবেই মেনটেন করতেছে। প্রতিমা বানানো শেষ পর্যায়ে চলে এসেছে। পূজা মণ্ডপগুলোতে মা দুর্গার পাশাপাশি আকার দেওয়া হয়েছে গণেশ লক্ষ্মী সহ আরো অনেকের। তাই মণ্ডপগুলোর প্রস্তুতি দেখতে ঢাকেশ্বরী মন্দিরে পরিদর্শনে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হাসান। যত ধর্মীয় পার্থক্য থাকুক, মতের পার্থক্য থাকুক, যত রকমের পার্থক্যই থাকুক, রাষ্ট্র আমাদের প্রতি কোনো পার্থক্য করতে পারবে না। রাষ্ট্র দায়িত্ববদ্ধ সবাইকে সমান মর্যাদা দেওয়ার জন্য। প্রতি বছরের মতো এবারও সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উৎসবটি আয়োজন করতে পারবে বলে আশাবাদী আয়োজকেরা। এই শারদীয় দুর্গোৎসবের দুইটা আঙ্গিক, একটা হচ্ছে পূজা আর একটা হচ্ছে উৎসব। পূজাটা সনাতন সম্প্রদায় করছে, কিন্তু উৎসবটার সব ধর্মের মানুষ, ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে, এবং সেদিক থেকে আমরা আশাবাদী যে অন্যান্য বারের মতো এবার শারদীয় দুর্গাপূজা চমৎকার পরিবেশে আমরা অনুষ্ঠিত করতে পারবো এবং সেখানে সকল শ্রেণী পেশা ধর্মের মানুষের উপস্থিতি আমরা আগের মতো পাবো। কোনো রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া উদযাপিত হোক উৎসবটি, এই প্রত্যাশা সকলের। শুরু হতে চলেছে হিন্দু সম্প্রদায়ের মহা উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। এই উৎসবকে কেন্দ্র করে পূজা মণ্ডপগুলোতে বেশ জোরসোরেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সুষ্ঠুভাবে এই উৎসব পালন করাই ভক্তদের একমাত্র প্রত্যাশা। শেখ তানভীর রহমান, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। দেখতে দেখতে শেষ হয়ে গেল আমরা করব জয়ের জন্য দেয়া নির্ধারিত সময়। তোমাদের ভালো লাগা, মন্দ লাগা কিংবা পরামর্শ থাকলে আমাদের চিঠি লিখে জানাতে পারো। আমাদের চিঠি লিখবার ঠিকানা পরিচালক আমরা করব জয়, এটিএন বাংলা মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি লিমিটেড, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215 বাংলাদেশ। এছাড়াও তোমরা আমাদের ইমেল পাঠাতে পারো। আমাদের ইমেল অ্যাড্রেস atn.amrakorbojoy@gmail.com। বন্ধুরা, তোমরা চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। 01317708842। এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সংবাদ কিংবা পুরনো কোনো সংবাদে নতুন কোনো অগ্রগতি নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর চোখ রেখো এটিএন বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ।